হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আমরা ক্লাস 11 এর ভেক্টর চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম এবং সেখানে কিভাবে ভেক্টর অ্যাডিশন করতে হয়, কিভাবে ভেক্টর সাবট্রাকশন করতে হয়, সেগুলো সব শিখেছিলাম। আশা করি তোমরা সবাই সেই ভিডিওগুলি দেখেছিলে। যারা দেখোনি তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে দেখে নাও। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আপেক্ষিক বেগ। ভেক্টরের একটা ইন্টারেস্টিং পার্ট আপেক্ষিক বেগ। তো আপেক্ষিক বেগ বলতে কি বোঝায়? রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ। তাকে আমরা আপেক্ষিক বেগ বলবো। দেখো, সাপোজ তুমি গড়বেতা থেকে হাওড়া যাচ্ছ, গড়বেতা থেকে হাওড়া যাচ্ছ, ট্রেনে করেই যাচ্ছ। ট্রেনে করে যাওয়ার সময় দেখবে জানলা দিকে তাকিয়ে যে ট্রিগুলো বা গাছগুলো কি হচ্ছে, হাওড়া থেকে গড়বেতার দিকে মনে হচ্ছে যেন ছুটে আসছে। এরকম মনে হয় তো, যে যে গাছপালাগুলো সেগুলো পিছনের দিকে আসছে, বা আমি যদি গড়বেতা থেকে হাওড়া দিকে যাই তাহলে গাছপালাগুলো হাওড়া থেকে গড়বেতা গেছে। তুমি যে কি করলে, হাওড়াতে গেলে, হাওড়াতে গিয়ে সব টাকা পয়সা শেষ হয়ে গেছে, তো আর টাকা পয়সা নেই। আসার সময় দেখেছিলাম যে গাছগুলো তো হাওড়া থেকে গড়বেতা আসছিল, তাহলে গাছে চেপে চলে আসবো। সেটা কি হয়? সেটা হয় না। অর্থাৎ আমি গেছিলাম, যাওয়ার সময় দেখলাম যে গাছগুলো আসছিল, কিন্তু আসার সময় গাছে আসবো বলছি আর আসতে পারছি না। তার কারণ কি? এই যে গাছগুলোর যে বেগ ছিল, সেই বেগগুলো গাছটার প্রকৃত বেগ ছিল না। সেই বেগটা কি ছিল? আপেক্ষিক বেগ। তো এইবার আমরা এই আপেক্ষিক বেগের ক্যালকুলেশন কিভাবে করতে হয় সেগুলো শিখব। আপেক্ষিক বেগের কনসেপ্টটা বোঝা গেল যে একজনের সাপেক্ষে অন্যজনের বেগ। সাপোজ একজন গতিশীল, তার সাপেক্ষে একজন স্থির দর্শকের বেগ, বা একজন গতিশীল অপরজন গতিশীল, এরকমও হতে পারে। মোটামুটি একজনের সাপেক্ষে অপরজনের বেগ, সেটাকে আপেক্ষিক বেগ বলে। এমনিতে আমরা যা কিছু দেখি সব কিছুই আপেক্ষিক। আমাদের চরম গতি বা চরম স্থিতি বলে কিছু নেই। তোমরা জানো, 9 পড়ে এসেছো যে চরম স্থিতি বা চরম গতি বলে কিছু নেই। আমাদের মনে হচ্ছে যে আমরা স্থির আছি, আমরাও তো গতিশীল, কারণ পৃথিবী গতিশীল। তাহলে যা কিছু সব কিছুই আপেক্ষিক। তো এরপর আমরা আপেক্ষিক বেগের ক্যালকুলেশন কিভাবে করতে হয় সেটা শিখবো। সাপোজ আমরা দেখবে একটা জিনিস খেয়াল করে, যে ট্রেনে যাচ্ছি, ট্রেনে যাওয়ার সময় আমাদের খড়গপুর থেকে যদি যাও ধরো হাওড়া দিকে, দেখবে 3টে করে লাইন থাকে। তো কি করলে, তুমি একটা ট্রেনে যাচ্ছ, এই দিক থেকে আরেকটা ট্রেন যাচ্ছে, কি মনে হয় বলো তো? যেন ট্রেনটা স্লো হয়ে গেল হঠাৎ করে। মানে এদিকে তাকিয়ে মনে হবে ট্রেনটা কত স্লো যাচ্ছে। কিন্তু যদি এটা ডাইরেকশন চেঞ্জ করে, যদি এইদিকে আসে, তখন কি মনে হয় ট্রেনটা কত ফাস্ট পেরিয়ে গেল। অর্থাৎ যদি একই দিকে যায় সেক্ষেত্রে কি হবে? আপেক্ষিক বেগের বিয়োগ হবে বা আপেক্ষিক বেগটা কমে যাবে। কিন্তু যদি বিপরীত দিকে যায় তাহলে আপেক্ষিক বেগটা বাড়বে। তাহলে আপেক্ষিক বেগের ক্যালকুলেশন আমরা কিভাবে করব? 3টা কেস করব। 1 সমমুখী, 2 বিপরীতমুখী, 3 যে কোনো কোণে গতিশীল। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা যেটা করব আপেক্ষিক বেগের ক্যালকুলেশন, সেটা হচ্ছে ধরো একই দিকে গতিশীল বস্তু আর দর্শক, একই দিকে গতিশীল। বস্তু আর দর্শক একই দিকে গতিশীল। ধরে নাও বস্তুর বেগ ভি, দর্শকের বেগ ইউ। বস্তুর বেগ ভি, দর্শকের বেগ ইউ। বস্তু আর দর্শক একই দিকে গতিশীল, অর্থাৎ বস্তুও যাচ্ছে এই বরাবর কত বেগে? ভি বেগে। দর্শকও যাচ্ছে এই বরাবর কত বেগে? ইউ বেগে। তাহলে দর্শকের সাপেক্ষে বস্তুর বেগ কত হবে? দর্শকের সাপেক্ষে বস্তুর বেগ, এই কথাটা খেয়াল রাখবে, দর্শকের সাপেক্ষে বস্তুর বেগ। অর্থাৎ বস্তুর বেগ আমি হিসাব করছি দর্শকের সাপেক্ষে। সেটা কত হবে না, বস্তুর বেগ থেকে দর্শকের বেগটা বাদ দেব। বস্তুর বেগ ছিল অরিজিনালি ভি, তার থেকে ইউ বাদ দিলাম। বস্তুর বেগ দর্শকের সাপেক্ষে হচ্ছে ভি মাইনাস ইউ। তাহলে আমি প্রকৃত দর্শকের বেগটা, এই বস্তুর বেগটা কত সেটা পেয়ে যাচ্ছি। তাহলে এইভাবে আমরা বের করতে পারবো আপেক্ষিক বেগের। সাপোজ যদি ডাব্লিউ দিয়ে লিখি, যদি উল্টাটা করি, বস্তুর সাপেক্ষে দর্শকের বেগ করি, সেক্ষেত্রে কি করব? ইউ মাইনাস ভি। দর্শকের সাপেক্ষে যখন বস্তুর বেগ করলাম তখন কি করলাম? ভি মাইনাস ইউ। কারণ কি? বস্তুর বেগটাই তো আমি হিসাব করছি কার সাপেক্ষে? দর্শকের সাপেক্ষে। তাহলে দর্শকটা বাদ দিয়ে দিলাম,
তাহলেই আমরা পেয়ে যাচ্ছি বস্তু সাপেক্ষে দর্শকের বেগ। তো এবারে আমরা করব কি, যে বস্তু আর দর্শক বিপরীত দিকে গতিশীল। ধরো বস্তু এদিকে আসছে কিন্তু দর্শক এই বরাবর যাচ্ছে, সেক্ষেত্রে দর্শকের সাপেক্ষে বস্তুর বেগ কত? দেখো বস্তু এই বরাবর যাচ্ছে ভি বেগে, তাহলে এই বরাবর তার বেগ কত? মাইনাস ভি। যদি আমরা ভেক্টর ফর্মে এগুলো সবগুলোই ধরি তাহলে এই বরাবর গেলে যদি ভি হয় এই বরাবর হচ্ছে মাইনাস ভি। এক্ষেত্রে তাহলে দর্শকের সাপেক্ষে বস্তুর বেগ কত হবে? দর্শকের সাপেক্ষে বস্তুর বেগ কত হবে সেটা? মাইনাস ভি মাইনাস ইউ বা মাইনাস অফ ভি প্লাস ইউ। অর্থাৎ দেখো বিপরীত দিকে গেলে কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে আপেক্ষিক বেগটা। তাহলে এইভাবে আমরা আপেক্ষিক বেগ ক্যালকুলেশন করব। তো এরপর যেটা আমাদের ইম্পর্টেন্ট ক্যালকুলেশন, যেটা হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেলে গতিশীল। বস্তু আর দর্শক বিভিন্ন দিকে গতিশীল। 3 নম্বর কেস, বস্তু ও দর্শক বিভিন্ন দিকে গতিশীল। কিরকম ব্যাপারটা দেখো, ধরো এরকম এই বরাবর যাচ্ছে ইউ বেগ নিয়ে এ, এই বরাবর যাচ্ছে ভি বেগ নিয়ে বি। তাহলে তোমাকে বললো কি, যে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক বেগ নির্ণয় করো। এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক বেগ, তাহলে কত হবে সেটা? মনে রাখবে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক বেগ আমি করছি, এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক বেগ, উল্টাটাও করতে পারি। এখন যে ক্যালকুলেশনটা করছি, এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক বেগ, সেটা তাহলে কত হবে? ডাব্লিউ দিয়ে লিখছি। একটু আগে যেরকম দেখলাম যে যার সাপেক্ষে করছি তাকে বাদ দেব, তাহলে এর সাপেক্ষে করছি তাহলে এর বেগকে বাদ দিব, বি এর করছি তাহলে বি থেকে মানে ভি মাইনাস ইউ। তাহলে ভি মাইনাস ইউ এবারে আমরা কি করে হিসাব করব? আমরা সাবট্রাকশন অফ ভেক্টরে করেছি, কি করে বিয়োগ করতে হয় না, ইউ কে উল্টে দিতে হয়, মাইনাস ইউ এই বরাবর। ধরে নাও এই অ্যাঙ্গেলটা আলফা ছিল, ইউ আর ভি এর মধ্যে অ্যাঙ্গেল আলফা ছিল, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা কত? 180 মাইনাস আলফা। তাহলে কার কার এখানে করতে হবে? ভি আর মাইনাস ইউ যোগফল বা ভি প্লাস মাইনাস ইউ। সেটা কোনটা? এই বরাবর হবে। সামান্তরিকের সূত্র যদি লাগাই, এটা একটা বাহু এটা একটা বাহু, সন্নিহিত বাহু, দুটো ভেক্টরের মান আর দিককে নির্দেশ করছে, তাহলে এদের যে কর্ণটা সেটা লব্ধির মান আর দিককে নির্দেশ করবে। অতএব w = v - u, সেটা সমান কত হবে? w স্কয়ার যদি করে দিই, v স্কয়ার প্লাস u স্কয়ার প্লাস 2vu cos 180 মাইনাস আলফা, সেটা কত হবে? v স্কয়ার প্লাস u স্কয়ার cos 180 মাইনাস আলফা মানে কত হবে? 90 × 2 মাইনাস আলফা, মানে এখানে অর্থাৎ কি, এখানে cos নেগেটিভ, তাই মাইনাস cos আলফা করে দিতে পারি বা মাইনাস 2uv cos আলফা। এইভাবে আমরা লব্ধির মানটা বা এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর যে আপেক্ষিক বেগটা তার মানটা পেয়ে গেলাম। এরপর কি করতে হবে? ডাইরেকশন ক্যালকুলেশন করতে হবে। তাহলে ডাইরেকশন কিভাবে ক্যালকুলেশন করব? সেই একইভাবে tan θ = b sin আলফা বাই a প্লাস b cos আলফা। তাহলে ডাইরেকশন ক্যালকুলেশন করো, এখান থেকে মানটা পাচ্ছি, এরপর আমাকে রেজাল্টেন্টের ডাইরেকশন ক্যালকুলেশন করতে হবে। শুধুমাত্র তো বল দিলে হবে না যে এত আপেক্ষিক বেগটা, সেটা কোন দিকে কাজ করছে সেটাও আমাকে বলতে হবে। সেটা tan θ করছি, ধরে নাও যে থিটা এইটা, তাহলে এটা যদি tan θ হয়, এটা b এটা a, তাহলে b sin আলফা মানে u sin আলফা, sin আলফা মানে কত? sin 180 মাইনাস আলফা বাই a প্লাস b cos আলফা, মানে ফর্মুলাটা তোমাকে একটু খেয়াল রাখতে হবে, tan θ সমান b sin আলফা বাই a প্লাস b cos আলফা। তাহলে এইটা যেহেতু থিটা ধরেছি, মানে এইটা হচ্ছে b, তাহলে b বলতে u sin আলফা মানে 180 মাইনাস আলফা বাই a প্লাস b
এ মানে কত ভি প্লাস বি মানে ইউ কস 180 মাইনাস আলফা। তাহলে কি হবে সাইন 90 ডিগ্রি ইন্টু 2 মাইনাস আলফা মানে সাইন আলফা বাই ভি মাইনাস ইউ কস আলফা। এগুলো কিভাবে হচ্ছে বুঝতে পারবে ম্যাথে, যে 90 ইন্টু 2 মাইনাস আলফা অল সাইন ট্যান কস। তাহলে এইখানে পড়ছে এখানে পড়ছে মানে সাইন পজিটিভ, আর কসটা এখানে পড়লে নেগেটিভ হয়, সেই কারণে কসটা নেগেটিভ হচ্ছে আর সাইনটা যেরকম আছে সেরকমই আছে। তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু ইউ সাইন আলফা বাই ভি মাইনাস ইউ কস আলফা। এইভাবে আমরা ডাইরেকশন পেয়ে যাব। তাহলে এবারে আমরা বোঝার চেষ্টা করব বৃষ্টির আপেক্ষিক গতি, মোশন অফ রেন। মানে খুবই ইম্পর্টেন্ট পার্ট এটা নিটের জন্য বা এইচএসের জন্য। নিটের জন্য তো খুবই ইম্পর্টেন্ট, তাই বৃষ্টির আপেক্ষিক গতি এটা একটু ঠিকঠাক করে বোঝো। দেখো যখন বৃষ্টি পড়ে তো বৃষ্টি কিন্তু ইন জেনারেল উলম্বভাবেই পড়ে। যদি বায়ুপ্রবাহ না থাকে, যদি বৃষ্টি হয় তাহলে উলম্বভাবেই পড়ে। এবং তুমি যদি দাঁড়িয়ে থাকো এক জায়গায়, তুমি ছাতাকে কোন দিকে ধরবে? উলম্বভাবেই ধরবে, এইভাবে। কিন্তু যদি তুমি সাইকেল নিয়ে যাও তখন কি আর ছাতাটা উলম্বভাবে ধরলে দেখবে বৃষ্টিতে তুমি ভিজছো না? দেখবে ভিজে যাচ্ছ। তাহলে ছাতাটাকে তখন আমাকে একটা অ্যাঙ্গেলে ধরতে হয়। তো সেই অ্যাঙ্গেলটা কতটা বা কেন অ্যাঙ্গেলে ধরতে হচ্ছে, এইগুলো যে বোঝার সিস্টেমটা সেটাই হচ্ছে বৃষ্টির আপেক্ষিক গতি। তাহলে বোঝার চেষ্টা করি আমরা যে কত অ্যাঙ্গেলে ধরতে হবে ছাতাটাকে। দেখো সাপোজ আমি এইদিকে যাচ্ছি আর বৃষ্টি এই বরাবর পড়ছে, এটা হচ্ছে রেন, ধরো ইউ বেগে পড়ছে বা ভি বেগে পড়ছে ধরো, আর আমি যে কোনো একটা পার্সন সে যাচ্ছে ইউ বেগে, যে কোনো একটা পার্সন। তাহলে এখানে বৃষ্টির যে বেগ সেটা কিন্তু ব্যক্তি সাপেক্ষে একটা আপেক্ষিক গতিতে রূপান্তর হয়েছে, বা বৃষ্টির একটা আপেক্ষিক বেগ আছে ব্যক্তির সাপেক্ষে। সেই বেগটা কত? ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ, ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ কত হবে? ব্যক্তির সাপেক্ষে করছি, বৃষ্টির করছি, তাহলে বৃষ্টিকে আগে ধরবো, ব্যক্তিকে তার থেকে বাদ দেব, ভি মাইনাস ইউ। তাহলে এই দিকটা যদি ইউ হয় এই দিকটা হচ্ছে মাইনাস ইউ, এই দিকটা ভি মানে এই দিকটাও ভি। তাহলে লব্ধি কোন বরাবর কাজ করবে? এই বরাবর। অর্থাৎ বৃষ্টিকে মনে হবে কি যেন এই বরাবর পড়ছে, মনে হবে যেন এই বরাবর পড়ছে। তাহলে ছাতাকে কিভাবে ধরতে হবে? এখানে এইভাবে ছাতাকে ধরতে হবে। ছাতাকে আর এই সোজা সোজা ধরলে হবে না। বোঝা গেল কি ব্যাপারটা হলো? দেখো ভি মাইনাস ইউ করছি কেন, আমি এখানে লব্ধিটা টানলাম না। এখানে কি হচ্ছে, ইউ বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, ভি ভিতরের দিকে ঢুকছে, অর্থাৎ এখানে ওই হেড টু হেড বা টেল টু টেল কিছু পাচ্ছি না। সেই জন্য এইদিকে মাইনাস ইউ, ভিকে আমি নামিয়ে দিলাম। যেহেতু ভেক্টরের প্রপার্টি ওয়াইজ আমরা ভেক্টরকে নামাতে পারি, তাই ভিকে আমি এদিকে নামিয়ে দিলাম। তাহলে এখানটাই টেল টু টেল হয়ে গেছে। তাহলে এখানে ভি আর ইউর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু, ধরো বৃষ্টির যে আপেক্ষিক বেগ ডাব্লিউ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ, এটা আমরা করলাম। তাহলে এর আমরা মান কি করে নির্ণয় করব? মড অফ ডাব্লিউ বা ডাব্লিউ স্কোয়ার ইকুয়ালস টু ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস টুয়াইস ভি ইউ কস 90। ভি আর ইউর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, তাহলে কত হবে? ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার বা ডাব্লিউ ইকুয়ালস টু কত হবে? রুট ওভার অফ ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। ছাতাটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ধরতে হবে? ধরে নাও এইটা থিটা, যে উলম্বের সঙ্গে কোণ হচ্ছে থিটা, এইটা থিটা মানে এইটাও থিটা। তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু কত হবে? বি সাইন আলফা মানে ইউ সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা। এ প্লাস বি কস আলফা মানে ভি প্লাস ইউ কস 90। তাহলে সাইন 90 ভ্যালু 1 বাই কস 90 ভ্যালু 0 মানে ইউ বাই ভি। তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু কত হবে? ইউ বাই ভি, বা থিটা ইকুয়ালস টু কত হবে? ট্যান ইনভার্স ইউ বাই ভি। এইভাবে আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছাতাটা ধরা উচিত উলম্বের সাপেক্ষে সেটা ক্যালকুলেশন করে নিতে পারবো। এবার উলম্বের সাপেক্ষে না বের করে যদি আমাকে বের করতে পারে যে ব্যক্তির সাপেক্ষে, অনুভূমিকের সাপেক্ষে বা হরাইজন্টালের সাপেক্ষে, তখন এইটা থিটা হবে। আমি যদি ধরি এটা থিটা ড্যাশ, তাহলে ট্যান থিটা ড্যাশ, সেক্ষেত্রে আমাকে ইউ আর ভিটাকে ইন্টারচেঞ্জ করে নিতে হবে। সেটা কত হয়ে যাবে? এইটা থিটা ড্যাশ মানে এটাও থিটা ড্যাশ, ভি বাই ইউ।
এইভাবে আমরা হিসাব করে নিতে পারবো। তাহলে এইভাবে আমরা হিসাব করে নিতে পারবো tan থিটা রেস্ট v/u। তাহলে এবারে আমরা যে বৃষ্টির আপেক্ষিক গতি পড়লাম, ওখান থেকে তো থিওরি নয়, ওখান থেকে যেটা পড়বে এক্সামে সেটা হচ্ছে প্রবলেম। তাহলে একটা প্রবলেম আমরা করার চেষ্টা করছি। বলেছে কি যে উলম্বের সাপেক্ষে 2√3 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়ছে 2√3 মিটার পার সেকেন্ড বেগে। অনুভূমিক দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে বায়ু প্রবাহ হলে বৃষ্টি কত বেগে কোন দিক থেকে পড়ছে বলে মনে হবে। এখানে কি হচ্ছে, এখানে ব্যক্তি নেই কিন্তু বায়ু প্রবাহ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে কোন দিক থেকে পড়ছে বলে মনে হবে, মানে এখানে কি করতে হবে, বায়ু প্রবাহের সাপেক্ষে বৃষ্টির বেগকে নির্ণয় করতে হবে। তাহলে ওই একইভাবে ধরে নাও যে বায়ু প্রবাহ ধরো অনুভূমিক দিকে হচ্ছে এই বরাবর, এটাকে ইউ ধরে নাও 2 মিটার পার সেকেন্ড বায়ু প্রবাহের বেগ। এই বরাবর বৃষ্টি পড়ছিল, ভি ধরে নাও 2√3 মিটার পার সেকেন্ড। তাহলে এই বরাবর কি মাইনাস ইউ, এটা যদি ইউ হয় এই বরাবর মাইনাস ইউ। তাহলে যে কোন দিক থেকে পড়ছে বলে মনে হবে, এটা ভি মানে এটাও ভি, এটাকে ডাব্লু ধরো, ভেক্টর ধরতে পারো, এটা ভি এটা ইউ, ডাব্লু ধরো, ডাব্লু ইকুয়াল টু তাহলে কত হবে, জাস্ট √u স্কয়ার প্লাস ভি স্কয়ার 2uv cos 90, সেটা 0 হয়ে গেছে। তাহলে √2√3 তার স্কয়ার প্লাস 2 স্কয়ার, 2√3 মানে 2 দুগুণে 4 আর 3 এ 12 আর 2 দুগুণে 4 মানে 16 মানে 4 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বৃষ্টির আপেক্ষিক বেগ, অর্থাৎ বৃষ্টিকে মনে হবে কি 4 মিটার পার সেকেন্ড বেগে পড়ছে। এবারে কোন দিক থেকে পড়ছে বলে মনে হবে, উলম্বের সঙ্গে কোনটা তুমি বের করে নাও, এইটা থিটা, এটা থিটা মানে এইটা থিটা, tan থিটা ইকুয়াল টু কত হয়, যদি এই দিক থেকে করি এটা থিটা মানে এটা থিটা, তাহলে tan থিটা ইকুয়াল টু u/v, u মানে কত 2/v মানে 2√3, দিস ইজ 1/√3, মানে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। অর্থাৎ 4 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টিকে পড়ছে বলে মনে হবে এবং 30 ডিগ্রি অ্যাঙ্গেল, উলম্বের সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেল বৃষ্টিকে পড়ছে বলে মনে হবে। তাহলে এইভাবে আমরা প্রবলেমগুলো করতে পারবো। এবার আমরা একটা ইন্টারেস্টিং পার্ট পড়বো, নদীতে নৌকার গতি। যারা নৌকায় চেপেছো তারা খুব ভালো বুঝতে পারবে যে ধরো একটা নদীর মধ্যে দিয়ে নৌকা যাচ্ছে। এখন যদি নদীর কোনো স্রোত না থাকে, যদি স্থির নদী হতো তাহলে কি হতো, এইবার আবার নৌকা চালালাম, এখানে যে উঠে গেলাম, যদি নদীটা স্থির হতো তো ধরো ভি বেগে নৌকা চালালাম এবং এল হয়তো সাপোজ নদীর দুটো পাড়ের মধ্যে দৈর্ঘ্য, তাহলে টি ইকুয়াল টু কত হবে L/v। এই সময়ে আমরা এই পাড় থেকে ও পাড়ে পৌঁছে গেলাম এবং এখান থেকে চালিয়েছি, এই সোজাই উঠে গেলাম যদি কোনো নদীর স্রোত না থাকে। কিন্তু নদী মানে তার একটা স্রোত আছে, যদি স্রোত থাকে তাহলে কি হবে, যদি স্রোত এই বরাবর থাকে তখন কিন্তু আর এখানে চালালে এখানে নৌকাটা উঠবে না, সে কি করবে এরকম কোনো একটা জায়গায় উঠবে। তুমি চালালেই সোজা কিন্তু উঠলো কোথায়, এখানে। ধরে নাও স্রোতের বেগ ইউ, তাহলে আমরা এখানে ধরছি নৌকার বেগ ইকুয়াল টু ভি, স্রোতের বেগ ইকুয়াল টু ইউ। তাহলে এই বরাবর বেগ হচ্ছে ভি, এই বরাবর বেগ ইউ, এটা লব্ধি, এটা কত হবে √u স্কয়ার প্লাস ভি স্কয়ার। অর্থাৎ আমরা √u স্কয়ার প্লাস ভি স্কয়ার বেগে পৌঁছাবো, কিন্তু এখানে নয়, এরকম কোনো একটা জায়গায়। কোথায় পৌঁছাবো, আলফা হিসাব করে নাও, tan আলফা ইকুয়াল টু u/v, এই অ্যাঙ্গেলে পৌঁছে যাব। তাহলে এইভাবে যদি আমরা স্রোত থাকে সোজা চালালে সোজা উঠতে পারবো না, কিন্তু যদি আমাকে সোজাই উঠতে হয় অর্থাৎ ন্যূনতম দূরত্বে যেতে হয়, এতটা আমি দূরত্ব অতিক্রম করতে চাই না, আমি এখান থেকে চালিয়েছি এখানে উঠতে চাইছি, নদীটার একদম ন্যূনতম দূরত্ব অতিক্রম করতে চাইছি, অর্থাৎ জাস্ট এল দূরত্বই অতিক্রম করতে চাইছি, তাহলে কি করব, তাহলে নিশ্চয়ই নৌকাটা সোজা চালালে হবে না, নৌকাটাকে এইভাবে কোনো একটা অ্যাঙ্গেলে চালাতে হবে। তাহলে সেটা আমরা বোঝার চেষ্টা করি যে ন্যূনতম দূরত্বে যদি আমাকে নদী পারাপার করতে হয় তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে নৌকাকে চালাতে হবে। তাহলে দেখো যে ন্যূনতম দূরত্ব আমি নদী পারাপার করতে চাইছি, এল হচ্ছে কি যে পাড়ে মানে দুটো যে পাড়
তার মধ্যে দূরত্ব। আমি স্রোতকে ধরে নিচ্ছি ইউ বেগে যাচ্ছে, স্রোতের বেগ ইউ, স্রোতের বেগ ইউ ধরে নাও। আর নৌকার বেগ ভি, স্রোতের বেগ ইউ ধরলাম, নৌকার বেগ ভি ধরলাম। তাহলে আমি উঠতে চাইছি এখানে, তাহলে আমাকে নৌকা কোথায় চালাতে হবে? ধরে নাও থিটা অ্যাঙ্গেলে নৌকাকে আমি চালালাম, তাহলে ভি বেগে থিটা অ্যাঙ্গেলে চালালাম। ভিকে যদি উপাংশে ভাঙি, এই বরাবর কত হবে? ভি কস থিটা। এই বরাবর কত হবে? ভি সাইন থিটা। দেখো স্রোতের বেগ আর এই যে নৌকার বেগের একটা উপাংশ বিপরীত দিকে কাজ করছে। স্রোতের বেগ এই বরাবর, নৌকার বেগ এই বরাবর, এই বরাবর ইউ, এই বরাবর ভি সাইন থিটা। তাহলে যদি কোনোভাবে ইউ আর ভি সাইন থিটা সমান হয়ে যায়, তখন নৌকার সাপেক্ষে নদীটাকে কি মনে হবে? স্থির। অর্থাৎ নৌকাটা কি দেখবে? যে নদী পুরোপুরি স্থির। তখন ও ভি কস থিটা বেগ নিয়ে এখান থেকে এখানে উঠে যাবে। অর্থাৎ এখান থেকে এখানে ওঠার শর্ত হলো কি? ইউ ইকুয়ালস টু ভি সাইন থিটা। যখনই ইউ ইকুয়ালস টু ভি সাইন থিটা হয়ে যাবে, তখন নদী কি দেখবে? নৌকা কি দেখবে? নৌকা দেখবে যে নদী স্থির, নদী স্থির ও ভি কস থিটা বেগ নিয়ে উঠে যায়। অর্থাৎ ভি সাইন থিটার কাজ কি? স্রোতের বেগকে প্রশমিত করা। স্রোতের বেগকে প্রশমিত করা মানে এরকম নয় যে নদীটা স্থির হয়ে গেল, সাপেক্ষে। অর্থাৎ নৌকার সাপেক্ষে মনে হবে যে নদীটা স্থির, বা নৌকা দেখবে যে নদীটা স্থির। এইভাবে আমরা বুঝে নিতে পারবো যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে চালালে ন্যূনতম দূরত্বে নদী পারাপার করতে পারবো। তাহলে সাইন থিটা ইকুয়ালস টু সেটা কত? ইউ বাই ভি। থিটা ইকুয়ালস টু কত হবে? সাইন ইনভার্স ইউ বাই ভি। আমি যদি এই অ্যাঙ্গেলে নৌকাটাকে চালাই, তাহলে কি হবে? এখান থেকে যে সোজা এখানে উঠবে। এটা হলো ন্যূনতম দূরত্বে নদী পারাপারের শর্ত, যে এই অ্যাঙ্গেলে আমাকে নৌকাকে চালাতে হবে। এবং এর জন্য কতটা সময় লাগবে? সময়টা দেখো, ভি কস থিটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে, তাহলে সময় আমরা কি হিসাব করব? টি ইকুয়ালস টু এস ইকুয়ালস টু ভিটি। তাহলে টি ইকুয়ালস টু এল বাই ভি কস থিটা। অর্থাৎ ন্যূনতম দূরত্বে নদী পারাপার করার জন্য এই সময়টা লাগবে, সেটা কিন্তু ন্যূনতম সময় নয়। অর্থাৎ ন্যূনতম দূরত্ব যদি আমাকে নদী পারাপার করতে হয়, তাহলে কিন্তু সময় বেশি লাগবে। ন্যূনতম সময় যদি নদী পারাপার করতে হয়, তাহলে কি করতে হবে? ধরো আমি চাইছি যে সময়টাকে কম লাগাবো, আমি যেখানে পারি উঠি, এখানে উঠি, এখানে উঠি, এখানে উঠি, কিন্তু আমি চাইছি যে সময়টা কম লাগাবো। তাহলে এখান থেকে দেখো সময় কখন কম লাগবে? যদি cos থিটার ভ্যালু হয়ে যায় 1, তখন ন্যূনতম সময় হবে। অর্থাৎ ন্যূনতম সময় যদি নদী পারাপার করতে হয়, ন্যূনতম সময়ে নদী পারাপারের শর্ত cos থিটা ইকুয়ালস টু 1 বা থিটা ইকুয়ালস টু 0। অর্থাৎ কি করতে হবে? থিটা ইকুয়ালস টু 0 মানে এখানে কোনো অ্যাঙ্গেল নেই, জাস্ট এই সোজা। অর্থাৎ নৌকাটাকে চালাতে হবে সোজা, আমি যেখানে পারি উঠি, সেটা ব্যাপার নয়। সোজা চালিয়ে দিলাম, তাহলেই আমি ন্যূনতম সময়ে পৌঁছে যাবো। তাহলে কিন্তু ন্যূনতম দূরত্ব হবে না, দূরত্ব বেশি অতিক্রম করতে হচ্ছে, কিন্তু সময়টা ন্যূনতম হবে। অর্থাৎ ন্যূনতম দূরত্ব যদি নদী পারাপার করতে হয়, একটা স্পেশাল অ্যাঙ্গেলেই আমাকে চালাতে হবে নৌকা, তবেই আমি এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্টে পৌঁছাবো। সেই অ্যাঙ্গেলটা হলো সাইন ইনভার্স ইউ বাই ভি। যদি ন্যূনতম সময় নদী পারাপার করতে হয়, তাহলে আমি সোজা চালিয়ে দেবো, নৌকা যেখানে পারে উঠুক। তাহলে এইভাবে আমরা নদীতে নৌকার গতির যে কোনো প্রবলেম সলিউশন করতে পারবো। এটাও নিট এর জন্য খুব ইম্পর্টেন্ট এবং ডাব্লিউবির জন্য তো ইম্পর্টেন্ট অবশ্যই। তাহলে এখান থেকে আমরা কিছু প্রবলেম করার চেষ্টা করি। দেখো, এবারে আমরা একটা প্রবলেম করার চেষ্টা করছি যে স্থির জলে একটি নৌকার বেগে √3 গুণ কোনো নদীর স্রোতের বেগে 2 গুণের সঙ্গে সমান। স্রোতের দিকের সঙ্গে কত কোণে নদী পারাপার করার চেষ্টা করলে সব থেকে কম দূরত্বে নদীকে অতিক্রম করতে পারবে। অর্থাৎ কি বলতে চাইছে? দেখো, নৌকার বেগের √3 গুণ ইকুয়ালস টু স্রোতের বেগের 2 গুণ। তাহলে ছবিটা আগে এঁকে নাও। ধরো এটা স্রোত, এই বরাবর যাচ্ছে ইউ, এই বরাবর নৌকার বেগ ভি। তাহলে ধরে নাও এটা থিটা, তাহলে এই বরাবর কত হবে? ভি সাইন থিটা। এই বরাবর হবে ভি কস থিটা। তাহলে কন্ডিশন কি? ইউ ইকুয়ালস টু ভি সাইন থিটা হলে আমরা বলতে পারো ন্যূনতম দূরত্বে নদী পারাপার করবে। এখানে একটা কন্ডিশন আছে, ইউ আর ভি কে ডাইরেক্টলি না বলে দিয়ে
কি বলেছে, নৌকার বেগে √3 গুণ, অর্থাৎ ভি ইন্টু √3, এটা শর্তানুসারে ভি ইন্টু √3 ইকুয়ালস টু নদীর স্রোতের বেগে 2 গুণ, মানে 2 গুণিত ইউ। তাহলে ইউ ইকুয়ালস টু ভি সাইন থিটা। তাহলে বসিয়ে দাও যে এখান থেকে সাপোজ ইউটা যদি আমি বের করে নিই, ভি √3/2, ভি √3/2 ইকুয়াল টু ভি সাইন থিটা, ভি ক্যান্সেল আউট, তাহলে সাইন কত ভ্যালু √3/2? 60, তাহলে থিটার ভ্যালু কত? 60 ডিগ্রি। কি চেয়েছিল, যে স্রোতের দিকের সঙ্গে কত কোণ কোণে, অর্থাৎ স্রোতের দিকের সঙ্গে কত কোণ, এইটা বেরালো 60 ডিগ্রি, স্রোতের দিক কোণটা এইটা, মানে এর সঙ্গে তুমি আরো 90 যোগ করবে, যে স্রোতের দিকের সঙ্গে 150 ডিগ্রি কোণ করে যদি পেরায়, তাহলে কি হবে, একদম ন্যূনতম দূরত্বে নদী পারাপার করতে পারবে। এই টোটাল অ্যাঙ্গেলটা 150 ডিগ্রি, এটা হচ্ছে স্রোতের দিকের সঙ্গে অ্যাঙ্গেল। তাহলে এইভাবে আমরা যে কোনো প্রবলেম করে নেওয়ার চেষ্টা করবো, জাস্ট যেভাবে বললাম সেভাবে ভেঙে নিলে প্রবলেমগুলো পেরে যাবে আশা করা যায়। তাহলে পরের দিন আমরা যে ভেক্টরকে কিভাবে 3D তে রিপ্রেজেন্ট করা হয়, বা ভেক্টরের ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, এগুলো শিখবো। কারণ ভেক্টরের আমরা যোগ, বিয়োগ, ভাগ অলরেডি শিখে গেছি, শুধুমাত্র ভেক্টরের গুণটা শিখতে বাকি আছে। তো যারা আজকে চ্যানেলে নতুন এসেছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। থ্যাংক ইউ।